সুপ্রভাত বন্ধুরা, আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আমার চলে যাচ্ছি, তাই এখন থেকে আবার একটা চলো নতুন ব্লগ স্টার্ট করি। এখন যাচ্ছি হচ্ছে আমরা সাইট সিন। সব ড্রেস দেখো, আমাদের টুইন্স দেখবে, আমি আরেকজন দেখো। এই দেখো আমরা টুইন্স, দেখেছো? আমরা টুইন্স দুজনে একই রকম পড়েছি। আর এই যে সব পেছনে রেডি, সামনে সেও তোমাদের মর্নিং জানিয়ে গেল। এই সবাই মিলে একটু গুড মর্নিং বলে দে। গুড মর্নিং। গুড আফটারনুন। হ্যাঁ, নুন হয়ে গেছে, মর্নিং আর নেই, 12টা বেজে গেছে। তো চলো এবারে আমরা রওনা দিই। যেখানে যখন যাব নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন নামলাম হচ্ছে আমরা খেতে, এখনো কোনো কিছু দেখিনি, জাস্ট গাড়ি করে উঠেছি, 2 ঘন্টা চললাম, এখন খাবো। খেয়ে দে 2 ঘন্টা কি 3 ঘন্টা, 2 ঘন্টা, 2টো বাজে, ওখানে 12টায় উঠেছি, 2 ঘন্টা খাবো। খেয়ে দে তারপরে যাবো খুঁজতে। চলো দেখি। আর আমি আর আমার হাজব্যান্ড তো কী বলে, আজকে ভাত খাবো না, পূর্ণিমা, নিরামিষ, আবার ভাতও খাবো না। তো দেখা যাক কী খাওয়া যায়, এরা সব কিছু খাবে। চলো, এই যে এই হোটেলটা, এই যে এই হোটেলে খাবো, হোটেল সান্নি। চলো খেয়ে, চলো কি খাই না খাই তোমাদের নিশ্চয়ই দেখাবো। তো বন্ধুরা কি খেয়েছি তোমাদের দেখাতে ভুলে গেছি। এত যে কিনে পেয়েছে করেছে। আর দেখো দই ছিল না বলে আমরা হাঁড়িটাই চেয়েছি, যে এখন হাঁড়ি চাটবো। দোকানে দই শেষ, ওই জন্য হাঁড়ি চাটবো এখন আমরা। চলো এবারে চাটি হাঁড়ি, দাঁড়াও। এই যে এখন হাঁড়ি চাটছি, এখন হাঁড়ি চাটছি আমরা। কি করবো, দই শেষ, ওই জন্য এখন হাঁড়ি চাটছি। এই যে এখান থেকে নেবো, এরকম খাবো, এখান থেকে নেবো আর এরকম খাবো। আর কী কী খেলাম তোমাদের পরে বলছি, দেখাতে ভুলে গেছি। এরা সব মাছ খেয়েছে, দাঁড়াও, এরা সব মাছ খেয়েছে, আমি আর আমার হাজব্যান্ড শুধু মাছ খাই। এর সাথে মাছ না হলেও চলবে। চলো খেয়ে নিই, হাঁড়িটা চেটে নিই, খেয়ে নিই না, হাঁড়িটা চেটে নিই। তো চলো এবারে আমরা হাজারদুয়ারিতে যাবো, এই এসছি, ঢুকবো এবারে। তার আগে টিকিট কাটতে হবে। এখানে টিকিট কাটতে হবে, এই যে টিকিট ঘর। চলো টিকিটটা কেটে নিই। এই যাও টিকিট কাটো না গিয়ে একজন। তো চলো টিকিট কাটা হয়ে গেছে, চলো। তো বন্ধুরা এখন আমরা ভেতরে ঢুকছি। আর ভেতরে না ক্যামেরাটা অ্যালাউ করবে না। প্রথমে যে ভেবেছে হয়তো করবে, কেননা বাইরে গেট থেকে যেহেতু ঢোকাতে দিল, আমরা ভাবলাম ভেতরে করবে, কিন্তু না, করেনি। আর তোমাদের বাইরেটাই ওই জন্য শেয়ার করছি। আর তোমাদের বলতে ভুলে গেছি, টিকিটটা আমাদের নিয়েছে হয়েছে 25 টাকা করে, ঠিক আছে? হাজারদুয়ারি ঢুকতে গেলে টিকিট হচ্ছে এখন আপাতত 25 টাকা, পরে বাড়লে বলতে পারবো না, বাড়লে কমলে, কিন্তু এখন হচ্ছে 25 টাকায় আমরা ঢুকেছি। আর ভেতরে কোনো মোবাইল ক্যামেরা কিচ্ছু অ্যালাউ করবে না, ওখান থেকেই সুইচ অফ করে দিতে বলবে মোবাইলে। আর কি, চলো যাওয়া যাক ভেতরে। আর চারপাশটাও দেখো, এত সুন্দর গাছপালা দিয়ে ঘেরা সবুজ মাঠ, খুব ভালো লাগছে দেখতে, ভীষণ মন ছুঁয়ে যাচ্ছে। আর ভেতরে গিয়েও খুব দারুণ দারুণ জিনিস দেখেছি, সব আগেকার রাজাদের মানে মিউজিয়ামের মতো, বুঝতে পারছো তো? আগেকার রাজারা যা সব ব্যবহার করেছে সেই সব জিনিস সাজানো আছে। আর যতই যাই বলো, পুরনো জিনিসের মর্মই আলাদা। যতই আমরা নতুন সাজে সেজে উঠি, কিন্তু পুরনো জিনিস সে তার জায়গা ঠিক ধরে রেখেছে। এত সুন্দর সুন্দর আসবাবপত্র, এত সুন্দর সুন্দর বাসন, এত মানে দেখে যেন মনে হচ্ছে যে আমরা কি ঘরে সোফা কি খাট ব্যবহার করি আগেকার দিনে। সত্যি সত্যি এক একটা অ্যান্টিক জিনিস, না চোখে না দেখলে না সত্যি বিশ্বাস হয় না। তো চলো দেখো, ওই যে দেখতে পাচ্ছ দূরে গেটটা, ওইখান দিয়েই আমরা ঢুকবো। ঢুকে নিচে থেকে আরম্ভ করে ওপরে উঠবো, নিচ থেকে দেখতে আরম্ভ করবো আর ওপরে উঠবো। চলো এসে গেছি।
অনেকক্ষণ গল্প হলো। এই যে ওই তো চল, ঠিকই যাচ্ছে। এখান থেকে ঢুকবো, চলো দেখি ক্যামেরা অ্যালাউ করে। যে বেরিয়ে পড়েছি, ওপরে আমরা দেখছি হচ্ছে টিয়া পাখি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। চন্দনা এই দেখো বসে আছে, ওই যে ওই একটা, ওই ওপরে একটা ছবি বসে আছে। সব পিছন পিছন চলে গেল যায়। এর ভেতর থেকে বেরিয়ে পড়েছি। চলো দেখি এখানে ফটোশুট করা যায়। ভেতরে তো তুলতে দিল না, ক্যামেরা বন্ধ করিয়ে দিল। দেখি তো আমরা কি নাচবো নাকি কাল প্র্যাকটিস করে নিয়ে সব প্র্যাকটিস করে নিয়ে আস্তে করে ঢোকা। ঘোরা হয়ে গেল, এখানে হাজারিদুয়ার। এবারে হচ্ছে যাবো মতিঝিল। এই জানলাগুলো বন্ধ কর। মতিঝিল কাজটা খোলা থাক। অফিস হচ্ছে কি নাম বলো? মসজিদ কুলিপা। কাটরা মসজিদ মুর্শিদ কুলিপার। এইটা হচ্ছে আমাদের নেক্সট অফিস। দাঁড়াও তোমাদের দেখাই। ছালটা উঠে গেছে এটা বাইরে থেকে। চলো ভেতরটা যাই। মাগি ঝিলে কখন যাবো? বলছো মাগি ঝিলে কখন যাবো? আবার কালকে সকাল 9টায় খুলবে। বন্ধ আছে, বন্ধ। ও বাবা, এই বন্ধ। 5টায় বন্ধ হয়ে যায় দিদি, আবার সকাল 9টায় খুলবে। ও 5টায় বন্ধ হয়ে যাবে, সকাল 9টায় খুলবে। ঢুকে যাবে না একটু? আমি উঠতে এসেছি। ওই তালা মারা তো বন্ধ হয়ে গেছে, তালা মারা। 5টা অবধি থাকে, আমাদের লেট হয়ে গেছে। আর কি করা যাবে? 33,000 এখানে সিট আছে এই মসজিদে নামাজ পড়ার জন্য একসাথে। ঠিক আছে, একসাথে 33,000 জন নামাজ পড়তে পারে। এটা সিট করা আছে, এরকম ছোটো ছোটো বেদির মতো করা আছে। কিন্তু দুঃখের বিষয় বন্ধ হয়ে গেছে, আর কিছু করার নেই। বাইরে থেকেই দেখতে হবে। 5টায় বন্ধ হয়ে গেছে। এই যে এইটা যা ঝাপসা আসছে এখানে। হ্যাঁ, কাটরা মসজিদ। চলো আর কি করা যাবে, বন্ধ হয়ে গেছে। এটা কত শান্তির দেখো। এবারে এলাম হচ্ছে এটা মতিঝিল। এখানে মসজিদ আছে,
এটা মতিঝিলে। চলো, এখনো পড়ে নামাজ? এখনো নামাজ পড়ে এখানে? আচ্ছা, এখানে অ্যাকচুয়াল মানে মসজিদটা কোন আমল থেকে ছিল? তখনকার তখনকার ঘসিটি বেগমের আমল থেকে। আচ্ছা, তখন তখন ঘসিটি বেগমের টাকসাল মানে এখানে সব যক্ষের ধন রেখেছে। ও, তখনকার দিনে সব যক বানিয়ে। আমরা গেলে একটাও পাবো এখন? না না, এখন কি পাবে? ব্রিটিশ সরকার এসে লুট করে নিয়েছে। কামান দাগিয়েছিল, তাতেই তো যে কামান দাগিয়েছিল সে সঙ্গে সঙ্গে নাকি ওর সোনাগত রক্ত উঠে মারা গেছে। বাবা, আদৌ কিভাবে মরেছে কে জানে, আদৌ কিছু আছে কি না আছে এর ভেতরে ভয়ে আর কেউ হাত দেয় না এর ভিতরে। যক্ষের ধন আছে, চো আমি এটা দেখাচ্ছি। তো এক জায়গায় দাঁড় করে উনি বলছিলেন যে সোজা হচ্ছে ঘাট, যে ঘাটে বসে এখানে যক্ষের ধন আছে, যাবে? এই শান্তনু যাবে? দেখো যক্ষের ধন আছে এর ভেতরে। যক্ষের ধন মানে কি? যক্ষের ধন মানে যত এখানে যত ধনসম্পদ, টাকা পয়সা, ধনসম্পদ সব এর মধ্যে রাখা আছে। আর তো বন্ধুরা, এতক্ষণ তো আমরা ঘুরলাম মোটামুটি হাজারদুয়ারি, ওখানে একটা মসজিদ, এসব ঘুরলাম, তোমাদের দেখালাম। এবারে আমরা এসেছি মতিঝিলে। চলো, এখানে কিছু ঐতিহাসিক মুহূর্ত তোমাদের সঙ্গে মানে আমি তো বর্ণনা করব না, এখানে একজন বর্ণনা করবেন, সেটা তোমাদের সঙ্গে তুলে ধরি। মাঝে মাঝে এই ঐতিহাসিক গল্পগুলো সত্যি চোখে দেখে মানে সেই জায়গাটা দাঁড়িয়ে শোনা মানে মনে হচ্ছে যেন নিজেই অনুভূতি করতে পারছি। আমরা তো বইতে পড়ি, কিন্তু সামনে দাঁড়িয়ে শোনা মানে নিজের মনে হচ্ছে অনুভূতি করতে পারি, যেটা কোনো দিন ভুলবো না। তো চলো শোনা যাক কিছু ঐতিহাসিক গল্প। কিরম একটা গন্ধ ছাড়ছে না? এটা কবরস্থান নাকি? এটা কবরস্থান নাকি? মসজিদ তো কি, ঠাকুরের স্থান। মেয়েদেরকে কি দরকার চুল ক্লিপ লাগা, চুলটা একটা গিট্টু মেরে দেন, একটা হালকা গিট্টু মেরে একদম খোলখোলা চুল। এটা অ্যাকচুয়াল কবরস্থান তো, এটা কবরস্থান, এটা মসজিদ, মন্দিরের মতো। এদের কোনো বিচিত্র নেই। এই দেখো, শোনো, এইটা একটা বদ্ধ ঘরের, কোনো জানলা দরজা নেই, এর চারিদিকটা বন্ধ, উপরটা ছাদ আছে। এটা কেন তৈরি হয়েছে সামনে গেলে মুখ কি আছে কেউ জানে না, বলতে পারে না। ইংরেজদের ধারণা ছিল সিরাজের মাসির গুপ্তধন মালখড়ি এর মধ্যে লুকানো আছে, তাই এটা সাইডে কামান পিট করে, কামান চাষ করে পথ করে এটা মালটা বের করার চেষ্টা করেছিল। এইটুকুনি গর্ত হলো, কিন্তু ইংরেজ সাহেব ভাঙতে পারেনি। কমান চার্জ করেছে ওইখানে। হ্যাঁ, বুক দিয়ে রক্ত ঢুকছে, ইংরেজ সাহেব মারা গেছিল। ওখানে মারা পুঁতেছে কোথাও ওনাকে? হ্যাঁ, ওনাকে পোতা হয়েছে কোথায়? যে মারা কবরটা গেছে? বাইরে আছে, মেমোরিতে দেখাবো। সেই অভিশপ্ত কারণ এটা ছেড়ে দেয়, সেই থেকে আজও পড়ে আছে। এটা কেন তৈরি কি আছে এখন মধ্যে জানা যায় কেউ ওইরকম করে ডিঙিয়েও যেতে পারেনি। না। কে বলে বেগমের গুপ্ত ধনাকার, কে বলে মাটির তল দিয়ে রাস্তা আছে, কে বলে অন্ধকুবত্তর মতো কবর দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। সঠিক তথ্যটা এখন পর্যন্ত পাওয়া যায়নি। এখনো পর্যন্ত কেউ পাইনি। এবার এই- আসুন, আচ্ছা, ওপাশটা ফাঁপা নয়, পুরোটাই সলিড। এটাই তো সঠিক। তবেই তো আচ্ছা। এটা কামান তুমি কি কিছু ঘোরাঘুরি করতে পারো? গুপ্তধন আছে এখানে কিন্তু। না না, না, গুপ্তধন। কামান চাষ করে ভাঙতে গিয়ে কি রকম মারা গেছে। ও মা, এটা তো এদিকটা দেখি তাহলে আমাদের কিছু অসুবিধা হবে। ভেতরে চারজনের কবর আছে, আর গেটের বাইরে একটা। প্রথম যে কবরটা সিরাজের মেসমশাই মানে ঘসিটি বেগম স্বামী সিরাজের মেসো আলিবর্দী নবাবের পরে জাম, এটি ঢাকার দায়িত্ব পেয়েছিলেন। তখন কিন্তু বাংলাদেশটা আলাদা ছিল না। পূর্ব বাংলা, পশ্চিম বাংলা এক ছিল, বাংলা রাজধানী ঢাকা ছিল, বাংলা বিহার উড়িষ্যা রাজধানী মুর্শিদাবাদ ছিল। এখানে আলিবর্দী নবাব প্রধান দায়িত্বে ছিলেন, আর নিজেরই জামাইকে দায়িত্বটা দিয়েছিলেন ঢাকার, উনি ওখানে থাকতেন। ওনার টাইমে পায়ের দিকে রয়েছেন সেনাপতি শামসের আলী খান, প্রশাসনিক দায়িত্ব এনার করেছিলেন। মধ্যের সমাধিটা সিরাজের ভাই একরামউদ্দৌলা ঘসিটি বেগমের পালিত পুত্র। সিরাজদৌলার মাসি ঘসিটি বেগম একজন নিঃসন্তান মহিলা ছিলেন, তিনি এই ছেলেটিকে অ্যাডপ্ট করেছিলেন। এটা তারই ছোট বোনের ছোট ছেলে। তেমনি আলিবর্দীকার 3টি কন্যা সন্তান ছিল, ওনার কোনো পুত্র সন্তান ছিল না। আর পুত্র সন্তান না হলে পরে নবাব হবে না, মসজিদ যেতে পারবে না, এটা এলাও নেই মুসলিমদের। সেই কারণে আলিবর্দী বাল্য অবস্থা থেকে এইসব বুঝে শুনেই সিরাজকে কাছে রেখে মানুষ করেছিলেন, তার দৈত্য নাতিকে। পরবর্তী নবাবের জায়গাটা মসনদ সিরাজকে দেবে। এদিকে সিরাজদৌল্লাহ ছোট ভাইটিকে মানুষ করছেন মাসি, আর সিরাজদৌল্লাহকে মানুষ করছেন তার বাবা আলিবর্দী। তাহলে আমিনা বেগমের 2 সন্তান 2 দিকে রয়েছে, মানুষ হচ্ছে। আলিবর্দী যখন বারবার বিছানায় শয্যাশায়ী,
মানুষের কখন মৃত্যু বলা যায় না। তিনি বুঝতে পারছেন যে আমি আর চলাফেরা করতে পারবো না, আর আমার অবস্থা একটু ভালো নেই। তিনি বললেন যে ডিক্লারেশন দিলেন, আমি এবার সিরাজকে নবাবের জায়গাটা দিই। ঠিক সেই সময় সিরাজউদ্দৌলার মাসি ঘাসিটু বেগম জানতে পারলেন যে বাবা তো এবার সিরাজকে নবাব করে দেবে। তখন তিনি আপত্তি করেছিলেন যে বাবা, সিরাজকে নবাব না করে তুমি আমার ছেলেকে নবাব করো, আমি তোমার বড় মেয়ে, ছেলে হলে আমাকেই নবাব করতেন। তো আমার যে বড় যে অংশ, যে অধিকারটা, সেটা আমার ছেলেকে দেবে, এটা স্বাভাবিক, তুমি সিরাজকে কেন দিতে? আলিবর্দী এটা কোনোভাবে অ্যাকসেপ্ট করেননি। তিনি বললেন যে আমি সিরাজকে ভালোবাসি, তাকে নবাব করবো জানিয়েছি বাসার লোককে, এবং আমার শেষ ইচ্ছা আমি সিরাজকে নবাব, আমি সিরাজ ছাড়া কখনো নবাব করতে পারবো না। তাই তিনি সিরাজকে নবাবের দায়িত্বটা দিয়ে উনি যখন মারা গেলেন, এই মারা যাওয়ার পরেই কিন্তু এই ঘাসিটু বেগম সিরাজকে সরিয়ে দিয়ে তার পুত্রকে নবাব করার উদ্দেশ্যে একটা চক্রান্তে লিপ্ত হয়েছিল। চক্রান্তে জড়িত কারা হলো? রাজপল্লব, জগৎ শেঠ, অমিত চাঁদ, মির্জাফর, ইয়ার লতিফ, রায়দুল্লভ, কৃষ্ণচন্দ্র রায়, অনেকেই জড়িত ছিল। তখনকার দিনে এরা বড় মাপের নেতা ছিল। এদিকে ওয়াটসন, হেস্টিং, ক্লাইভ, ইংরেজ গ্রুপটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে ব্যবসা করতে এসে এদের পারিবারিক দ্বন্দ্বের সুযোগ নিয়ে ক্লাইভ ব্যাপারটা বুঝে গোপনে মির্জাফর, জগৎ শেঠ এদেরকে সব ফাইটিং করলেন। মির্জাফরকে বললেন সিরাজকে সরাতে পারলেই নবাব আপনি। জগৎ শেঠকে এইভাবে হাত করলেন। এই ফিটফাট করে অল্প বয়সী সিরাজকে পলাশী যুদ্ধে হারিয়ে ইংরেজ যুগে 200 বছর রাজত্ব করা শুরু। ভারতবর্ষে ইংরেজরা যুগে 200 বছর যে রাজত্ব করে গেল, তার স্টার্টিং পয়েন্টটা হচ্ছে মতিঝিল। ক্লাইভ কখনোই কিন্তু এখানকার দায়িত্ব নিতে চাননি, উনি রাজা নবাবও হতে চাননি। মানে এইসব যা হওয়ার আপনারা হয়ে যান। মির্জাফরকে বললেন আমাকে খালি রাজস্ব, দেশের রেভিনিউটা আমাকে দেন, ওইটা কেন, আমি ব্যবসা করতেছি, আমার ওইটাই প্রয়োজন। তিনি ওইখান থেকে মাল 20 কিলো নিজের দেশে হাঁটতে শুরু করলেন, দেওয়ানি লাভ করলেন, অনুমোদন পেয়ে গেলেন। প্রায় 70 ভাগ মাল নিয়ে চলে গেলেন বলে আমাদের দেশে এখানে দুর্ভিক্ষ এসেছিল 76 মাল মতো, এখানে দ্বৈত শাসন এসেছিল। এক কথায় বলা যায় এই ছেলেটা কেন্দ্র করেই কিন্তু আমাদের পারিবারিক দ্বন্দ্বের কারণেই ইংরেজরা যুগে 200 বছর রাজত্ব করার সুযোগ পায়। পাশে হলো মাস্টার, বাড়িতে লেখাপড়া, যুদ্ধ শিক্ষা এসব করাতেন, বাইরের ধাত্রীমা কোলে পিঠে মানুষ করেছিলেন। এর অনেক ব্যাখ্যা আছে, আমি আর যাচ্ছি না। আর এটা হচ্ছে মতিঝিল মসজিদ, দিল্লি যে জামা মসজিদ, সে আধুনিক অনুকরণে এটা তৈরি। এখন এটা নিয়মিত প্রার্থনা হয়, যেহেতু মসজিদের ভেতরে দেখার কিছু নেই। এখন এই রোজার টাইম চলছে, প্রার্থনা। ঝিল কেন, ঝিলের এখানে চাঁদটা দেখো, দুটো গাছের ফাঁকে চাঁদটা দারুণ লাগছে না? পুরো দুটো গাছের মাঝখান দিয়ে চাঁদটা। ওই ঝিলের মাছ দারুণ খেয়েছি। আমরা খেয়েছি, দারুণ খেয়েছি। কি হাওয়া ঝিলে, বাপরে! কিছুই না এখন, আমরাই যা দেখেছি। কুচিয়া এই হলো মতিঝিল। মতিঝিলের পূর্ব দিকের অংশটা হচ্ছে নদীর একটা পরিত্যক্ত খাল। এটা কিন্তু সম্পূর্ণ কাটানো জলা নয়। কোনো এক সময় নদী তার গতি চেঞ্জ করাতে ওই দিকটা গর্ত হয়ে পড়ে। ঘাসিটু বেগমের স্বামী থাকতো ঢাকায়, আর বেগম বললো আমি ঢাকায় যাব না। তখন ওই পরিত্যক্ত খালটা, ওই যে গর্তটা যেটা ছিল, সেইটা রেখে বাকি অংশে মাটিগুলো কাটিয়ে তৈরি করে কনস্ট্রাকশনে কাজে লাগানো, যেটা উঁচু ঝিল দেওয়া যাচ্ছিল। মানে এটা কীভাবে তৈরি হয়েছে সেটা ব্যাখ্যাটা করছে। আচ্ছা, ওইদিকে গর্ত হয়ে পড়েছিল, গর্তটা প্রাকৃতিক কারণে হয়েছিল, সেইটাকে রেখে বাকি অংশে মাটিগুলো লোকজন লাগিয়ে কাটানো হলো। এবার আগের যে গর্তটা ছিল তার সঙ্গে অ্যাড করে দিয়ে একটা জলায় পরিণত হলো। তেমনি ওই দিক দিয়ে ঘুরিয়ে বেঁকিয়ে আবার ওই ধারে কর্নারে শেষ করলো, দিয়ে একটা ইউ আকার পরীক্ষা তৈরি হয়ে গেল। তাহলে কি হলো, গর্ত থাকাকালীন কারণে এটা একটা অল্প সময় অল্প খরচে হয়ে গেল। 3 ধারে জল দিয়ে ঘেরার উদ্দেশ্য যে মধ্যেখানে এটা দ্বীপ, এই দ্বীপের এঙ্গেই ছিল ঘাসিটু বেগমের প্যালেস। ওই প্যালেস থেকে বহিরাগত কোনো শত্রু যাতে আক্রমণ না করতে পারে। বেগমের হাজব্যান্ড থাকতেন ঢাকায়, বেগম যেতে চাইলেন না বলে বেগমের প্রোটেকশনের জন্য এটা করা হয়। আর মতিঝিল নাম হওয়ার কারণ, তিনি এখানে সামার যে ঝিনুক কেনে, সেই ঝিনুক ফেলে চাষ করে মতি সংগ্রহ করেছিলেন মুক্ত, তখনই এই জায়গাটা বা জলাশয়ের নাম মতিঝিল দেওয়া হয়। হ্যাঁ, আর ওই যে পাতিটা আলো দেখা যাচ্ছে কর্নারটা, ওইখানে একটা 12 দুয়ারি বলে একটা ঘর ছিল, যেখানে বসে সিরাজের এই হচ্ছে ষড়যন্ত্র চক্রান্ত হয়েছিল। সেই চক্রান্তে সিরাজকে পলাশী যুদ্ধে হারিয়ে দেওয়ার পর ইংরেজরা এখান থেকে স্টার্ট করে গোটা ইন্ডিয়াকে টেক আপ করেছিল। এখান থেকেই ভারতবর্ষে পরাধীন হয়েছিল, এখান থেকে সব কিছু হয়েছিল বলে ইতিহাসের দিক দিয়ে লক্ষ্য করলে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। ভাবলে অনেক কিছু, নাহলে কিছু না। মানে ঝিনুক এখনো খুঁজলে পাওয়া যেতে পারে। সে খুঁজলে খুঁজবেন, পাবেন। জল কতটা আছে এখানে? মেলা আছে, কি সে আছে, একটু কমে গেছে।
না বলো, এখন বললো পরে ঝিনুক এখনো পাওয়া যায়। বললাম না এখন নামলে কিন্তু নিউমোনিয়া হয়ে যাবে, এখন নামলে নিউমোনিয়া হয়ে যাবে। এখন নামলে সামনে- নিউমোনিয়া সামনে হয়ে যাবে। বছর। আমি যেটা শুনলাম, আমি তো আজ থেকে 30 বছর আগে পড়েছিলাম। বাবা, বলছে এইখানে 30 বছর ঝিনুকের আগে size পড়েছি। আছে, এরকম 30 বড় বছরের বড়, গল্প শোনাচ্ছি। এরকম চওড়া চওড়া। সেইখান থেকে মুক্ত বেরোবে বাবা, বলো আসুন শুনেন মাকে দিয়েছিলাম আমার চলো। না ওই বাচ্চাটা মারা যায় তো লোকের ধারণা ওই ঘরটা ভাঙতে গিয়ে ওদের পরিবারটা নষ্ট হয়ে গেল, আবার যাতে কেউ ভাঙতে গিয়ে বিপদে না পড়ে ওই জন্য এখানে মেমোরি খুলে দেওয়া হলো। ওখানে লেখা আছে, পড়লে বোঝা যাবে বাচ্চাটার বাবা, বয়স, বোঝাই যাচ্ছে। নাম এসব কিছু লেখা আছে। এই ডিটেলস পেতে গেলে আবার যেতে হবে সেই যেখানে ইংরেজিতে ডাক আছে। This is knowledge of hundreds because of this forgot that to so much I want for all gives ভালো কথা বলো। was born on the 11 days December 1770 কিভাবে মারা গেল? বন্ধুরা, আমরা এসেছি অনেকক্ষণ, বল অনেকক্ষণ এসেছি, অনেকক্ষণ, কিন্তু ফোনে চার্জ ছিল না। 8:30 ফোনে চার্জ ছিল না, ফোনে চার্জ দিলাম, তারপরে বিন্দাস সব মস্তি করলাম, নাচ গান অনেক কিছু হলো। আমি খেয়েছি লুচি, আলু ভাজা, পনির, আমি আর আমার হাজব্যান্ড, এরা সব চিকেন দিয়ে ভাত খেয়েছে। তা এখন বাজে প্রায় 1টা, এবার শুতে যাওয়ার পালা। তা তোমাদের তো দেখিয়েছি মুর্শিদাবাদের হিস্ট্রি, যতটা পেরেছি তোমাদের শুনিয়েছি। এবারে আমরা যাবো শুতে। তা ভাবলাম ব্লগটা শেষ হয়নি, ব্লগটা তো শেষ করতে হবে, কেন কালকে আবার নতুন ব্লগ পাবে, নতুন রূপে পাবে। তো চলো এখানেই ভিডিওটা শেষ করলাম। আর এই যে ডল ভিডিওটা এখানেই শেষ করলাম। আর শেষ করার আগে আবারও বলবো, তোমরা প্রত্যেকে খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর অল টাইম হাসতে থেকো, আর অপরকেও আনন্দে রেখো। তো চলো এখানেই শেষ করলাম আমার ভিডিওটা। যদি একটু ভালো লেগে থাকে তাহলে কি করবে, অবশ্যই ছোট্ট করে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর প্লিজ সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থেকো, আমাকে মোটিভেট করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করবো, কালকে আবার পাবে তোমরা নতুন ভিডিও। তো চলো টাটা, গুড নাইট। এই সবাই গুড নাইট বলো। গুড নাইট, টাটা।